এদিকে ইস্টার্ন কমান্ডের এই মিটিং এর পরই যুদ্ধ প্রস্তুতি শুরু হয়ে গেছে তিনটে সীমান্তে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ মানে নর্থ ইস্টের দিকে, আর একটা হচ্ছে মায়ানমার সীমান্তে। মায়ানমার সীমান্ত দিয়ে অবাধে যাতায়াত করছে এবং মায়ানমার দিয়ে এখানে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে সন্ত্রাসবাদীদের। সাধারণ মানুষ তো ঢুকবে না, সন্ত্রাসবাদীদের। তেমনি সমানভাবে মানে প্রহরা রাখা হচ্ছে নেপাল সীমান্তে। মানে সবকটা সীমান্তে একেবারে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা যাকে বলে, লাল সতর্কতা জারি করা আছে। এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে তিনটে হারকিউলিস বিমান, যুদ্ধ বিমান, মানে হারকিউলিসের যুদ্ধ বিমান, এগুলো হচ্ছে মালপত্র বয় এবং সৈন্য নিয়ে আসার জন্য। আমাদের আশঙ্কা বা আমাদের মানে এজেন্সিগুলোর আশঙ্কা যেটা, সেটা হচ্ছে তারা আবার এডি সিস্টেম বসাতে আসছে, মানে এয়ার ডিফেন্স সিস্টেম বসাতে আসছে। এই এয়ার ডিফেন্স সিস্টেম ছিল আমাদের পাকিস্তানেও, সেই চাইনিজ এয়ার ডিফেন্স ছিল, আমেরিকান এয়ার ডিফেন্স ছিল। এই চাইনিজ এবং আমেরিকান এয়ার ডিফেন্সকে ভেদ করে আমাদের ব্রহ্মোস কিন্তু পাকিস্তানকে আধমরা করে ছেড়ে দিয়েছিল। সে আপনাদের মানে মিডিয়া কি বললো না বললো, তাতে তো সত্য তো কখনো চাপা থাকে না, আধমরা করে ছেড়ে দিয়েছিল। যদিও আমি সমর্থন করি না, আমি বলি যে সাপের মাথা কেটে দেওয়া উচিত, তাকে পুরোপুরি মেরে দেওয়া দরকার ছিল। এই যে অর্ধেক মেরে ছেড়ে দিল, এখন পাকিস্তানকে আবার আমেরিকা আবার চাগার দিচ্ছে। এবং পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভারতবর্ষের সীমান্ত এলাকায় গত পরশু দিনকে আবার ঘোরাফেরা করতে দেখা গেছে, মানে সীমান্তের কাছাকাছি এসেছিল। ফলে পাকিস্তান আবার ভারতবর্ষকে উস্কাচ্ছে। এদিকে উস্কাচ্ছে মানে আমেরিকা উস্কাচ্ছে। এদিকে আমেরিকা এখানে 165 জন সেনা পাঠিয়েছে এবং হারকিউলিস বিমানে যেটা হয়, হারকিউলিস বিমানে হাম্বি টাম্বি ট্যাঙ্ক ট্যাঙ্ক এডি সিস্টেম এইগুলো নিয়ে আসা হয়। আশঙ্কা করছে আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, তারা আশঙ্কা করছে যে এডি সিস্টেম লাগানোর জন্য, যেহেতু ভারতের চোখ রয়েছে রংপুর এবং চট্টগ্রামের দিকে, তাই চট্টগ্রামে এই সমস্ত এডি সিস্টেম লাগানো হয়েছে। এরা সমস্ত হোটেলে ঢুকছে, হোটেলে চেক ইন করছেন, সে তার ভিডিও প্রকাশ্যে এসছে। তো ওই ভিডিও তো আমি লাগাই টাকাই না, ভিডিও লাগালে অনেক সমস্যা হয়। তো এই সমস্ত কিছু হচ্ছে। তো এর মধ্যে আবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার বন্ধুত্বের বার্তা দিচ্ছেন। তিনি বলছেন আমাদের ট্রেড নেগোসিয়েশন চলছে এবং খুব শীঘ্রই আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হবে। প্রধানমন্ত্রীও রেসিপ্রোকেট করেছেন, কিন্তু মাই ডিয়ার ডোনাল্ড ট্রাম্প বলে উনি আর বলেননি, কারণ উনি জানেন ডোনাল্ড ট্রাম্পের এক হাতে চাকু থাকে, এক হাতে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে থাকে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষ কোনোদিনই বিশ্বাস করে না এবং মানে এখন আর বিশ্বাস করছে না। এবং এই যে ট্রেড ডিল আমি যেটা বলছি, সেই ট্রেড ডিল কিন্তু কখনোই সাইন হবে না যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এখানে রয়েছে। সব থেকে দুঃখের ব্যাপার যেটা হলো, বাংলাদেশের মানুষ এমন একটা অবস্থায় পড়ে গিয়েছে যে কতটা দুর্ভাগ্যজনক। আমরা বসে বসে ভারতবর্ষে ভাবি যে সে দেশের মানুষ চায় যে অন্য দেশ তাদের দেশ আক্রমণ করুক। এটা যে কতটা দুঃখজনক এবং মানে পরিস্থিতির আঁচ করা যায়, যে এটা দেখেই, এটা শুনেই যে একটা দেশ কতটা বিপদে রয়েছে, তার সাধারণ মানুষ তার সরকারের উপরে কতটা বিরক্ত। আর ইউনূস তিনি একটা সেফ প্যাসেজ চেয়েছিলেন ভারতবর্ষের কাছে। সেফ প্যাসেজ ভারতবর্ষ দেবে না বলে মানে কিছু জানায়নি, হ্যাঁও বলেনি নাও বলেনি, শুধু আপনার থেকে এর দরকার, মানে সব কি মৌখিকভাবে হয়? আপনারা লিখিতভাবে কিছু হয় না, আপনারা লিখিতভাবে পাঠান, লিখিতভাবে কোনো প্রস্তাব পাঠায়নি। এদিকে আবার ওয়াকার যে ড্যামেজটা হয়েছে, সেই ওয়াকারুজ্জামান আপনার জেনারেল, তিনি ভারতবর্ষে আসার একটা করেছিলেন, মানে আবেদন করেছিলেন ইউনূসের কাছে। ইউনূস দেখেছে যে আমি যখন যেতে পারছি না, তখন আমি জেনারেলকেও আমি যেতে দেবো না, ফলে ওয়াকারকে অনুমতি দেওয়া হয়নি। ওয়াকার তারপরে একটা লম্বা চওড়া একটা মেল পাঠিয়েছেন আমাদের ভারতবর্ষের যিনি সেনাপ্রধান আছেন দ্বিবেদী সাহেব, তার কাছে। তাতে তিনি যা লিখেছেন তার সারমর্ম হলো যে আমার হাতে আর কিছু নেই, কিন্তু আমি ব্যারাকের বাইরে আমার সেনাকে যেতে দিচ্ছি না, আমার সেনা এখানে রয়েছে,
আমি দেশের এই সমস্ত যারা রয়েছে, যারা কুকর্ম করছে, তাদের সঙ্গে আমার কোনো সংস্রব নেই। আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার বক্তব্য হলো, এবং ভারতবর্ষের বক্তব্য হলো, যদি আপনার যদি সত্যি এরকম যদি পাপবোধ জেগে থাকে, তাহলে আপনি দেশের মানুষকে আপনি ঘোষণা দিচ্ছেন না কেন, এটা জানিয়ে যে ভাই আমি এর মধ্যে নেই, আমি যা করেছিলাম আমি ভুল করেছিলাম, আমি এদেরকে সমর্থন করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি আমার ভুল শোধরাতে চাই। অথবা এটা করুন, অথবা আপনি মার খান। এখন যে অবস্থা হয়েছে, মার্কিন ডিপ স্টেট এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। মার্কিন ডিপ স্টেটের একটাই চেষ্টা, সেটা হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশটাকে খতম করে দাও। খতম করে দাও কি অর্থে? যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করো যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আক্রমণ করে বাংলাদেশটাকে গুঁড়িয়ে দিই। এখন সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে। আমার আশঙ্কা, পাকিস্তানে যতগুলো মার্কিন সৈন্য বডি ব্যাগ হয়েছে, মার্কিন সৈন্য মারা গিয়েছে, এবার বাংলাদেশের বুকেও তেমনি কিছু মার্কিন সৈন্য মারা যাবে। 165 জন মার্কিন সৈন্য দিয়ে তো আর যুদ্ধ লড়া যায় না, ডিভিশন ডিভিশন লাগবে, সৈন্য লাগবে। তাছাড়া বঙ্গোপসাগরে এখন যৌথ মহড়ার নামে সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজগুলো ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় গতকালকে পুতিনের সঙ্গে এবং শি জিনপিং এর সঙ্গে মোদিজির ফোনে মানে ভিডিও কলিং এ তাদের কথাবার্তা হয়, এবং তিনজনে মিলে ঠিক করেছে যে আগামী কিছুদিনের মধ্যে এই একটা মানে আয়োজন করে কোন রকমে এই তিনটে দেশ সবাই মিলে তাড়া করে এদেরকে ভাগাবে। আর ওপাশে ইরানকে বলা হয়েছে তোমরা হুতিকে অ্যাক্টিভ করো, যাতে রেড সিতে যখনই এই শিপগুলো যখন ফেরার চেষ্টা করবে রেড সি দিয়ে, তখন রেড সি দিয়ে যেন তাদের উপরে মিসাইলগুলোকে মারা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা আশা করছেন যে কবে নাগাদ যুদ্ধ হতে পারে, সেটা আমি বলতে পারবো না কবে নাগাদ যুদ্ধ হতে পারে। তবে খুব একটা বেশি দেরি, আমরা বলেছি না, খুব একটা বেশি দেরি হবে না। সেপ্টেম্বরের এন্ডের দিকেই হয়তো একদিন রাত্রিবেলা দেখবেন যে দুমদাম একদম পটাকা ফাটতে শুরু করে দিয়েছে। সেটা খুব একটা সময়ের ব্যাপার। এখন 3 সেনাপ্রধান নিজেদের মধ্যে সিডিএস তাদেরকে নিয়ে বসে এখন চূড়ান্ত প্ল্যানিং করছেন যে কোন দিক দিয়ে কি করা যায়। তবে দুর্ভাগ্য বাংলাদেশের, যে বাংলাদেশটা ইউনুসের হাতে পড়েছে, এবং ইউনুস সেই বাংলাদেশটাকে একদম বর্গা দিয়ে দিয়েছেন ডিপ স্টেটের কাছে, আমেরিকার কাছে। এবং আমি বহু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশ হবে আন্তর্জাতিক খেলার মাঠ, এবং সেই আন্তর্জাতিক খেলার মাঠ বাংলাদেশ অলরেডি হয়ে গিয়েছে। এর মধ্যে পাকিস্তান ঢুকে পড়েছে, আমেরিকান সৈন্য ঢুকে গিয়েছে, এবং আর কিছুদিনের মধ্যে টার্কিশ ড্রোনগুলো ঢুকবে ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য। তার জন্য ভারতবর্ষ সমস্ত রেডি করে রেখেছে। যেটুকু বাকি আছে আগামী 7 দিনের মধ্যে সেগুলো রেডি হয়ে যায়। মানে এডি সিস্টেম বসানো হয়েছিল, আরো এডি সিস্টেম লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং আকাশ তীরকে চারদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ওই জিপিএস সিস্টেম, মানে পাকিস্তান হারলো কেন? পাকিস্তান হারলো একটাই কারণে, আমেরিকা হারলো, চীন হারলো একটাই কারণে, তারা সমস্ত জিনিসটা তৈরি করে জিপিএস সিস্টেমের উপরে। আর ভারতবর্ষ জিপিএস সিস্টেমের উপর করে না, ভারতবর্ষ নিজস্ব একটা এয়ার ডিফেন্স তৈরি করেছে। সেই এয়ার ডিফেন্সটা নাম হচ্ছে আকাশ তীর। এই আকাশ তীর হচ্ছে কি, ধরুন আমি আগেও বলেছি আপনাদের, একটা গ্লোবে যদি আপনি দেখেন, যদি গ্রিনল্যান্ড আর যদি আপনি একে দেখেন আফ্রিকাকে দেখেন, তাহলে দেখবেন আফ্রিকা ছোট, গ্রিনল্যান্ড বড়। কিন্তু সেটাকে যদি আপনি ফ্ল্যাট করে দেন ম্যাপটাকে, সেখানে ঠিক তার উল্টো দেখাবে। তো আমার যেটা এটা আকাশ তীর যেটা করা হয়েছে, সেটা ম্যাপটাকে ফ্ল্যাট করে করা হয়েছে, আর জিপিএস সিস্টেমে গ্লোব হিসেবে করা হয়েছে। ফলে জিপিএস এর সিস্টেম অনুযায়ী যে এডি সিস্টেম গুলো বসানো হয়, আকাশ তীর সিস্টেমে যখন গিয়ে মারে, তখন তাকে ডিরেক্ট করতে পারে না, গিয়ে লক্ষ্যবস্তু দিয়ে একেবারে গিয়ে মেরে আসে। এখন ব্রহ্মস যদি মারে, আগে মনে করেছিলাম পিনাকা টিনাকা মেরে হয়তো ছোটখাটোর উপর দিয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, যে বাংলাদেশের মাটিতে ভারতবর্ষের ব্রহ্মস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে